হেমার হাতের ডিভোর্স পেপারটা ভিজে চুপসে গেছে। সারা রাত কেঁদেছে বলে বালিশটা ভিজে গিয়ে সামনে থাকা পেপারটাও ভিজেছে। কোনো মতে একটু শান্ত হয়েছিল হেমা, কিন্তু আবার সেসব মনে হয়ে যাওয়ায় ঢুকরে কেঁদে উঠেছে সে। গতরাতে হেমার পঞ্চম বিবাহবার্ষিকী ছিল। সে সুন্দর করে সেজেছিল, একটু উজ্জ্বল রঙা শাড়ি পরেছিল যাতে করে তার গায়ের শ্যামলা রঙটা খানিকটা উজ্জ্বল দেখায়, আর ঠোঁটে মেখেছিল গোলাপ রঙা লিপস্টিক, চোখে কাজল দিয়েছিল এবং পরিপাটি করে চুল আঁচড়ে নিয়েছিল। ওর বর মেহের অফিসে ছিল, ফিরবে রাত 8টায়। মেহেরের জন্যই অপেক্ষা করছিল হেমা। ভেবেছিল মেহের বুঝি ওর জন্য একটা ভালো গিফট নিয়ে আসবে, হয়তোবা তাকে চমকাতে চাইবে গিফট দিয়ে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, হেমাকে মেহের ঠিকই চমকে দিয়েছে, তবে তা কাছে টেনে নেওয়ার মতো কোনো গিফট দিয়ে নয়, একটা বৈবাহিক সম্পর্ক নষ্ট করে দেওয়ার ছাড়পত্র দিয়ে। মেহের এসে যখন দরজায় টোকা দিল, তখন মনে উৎফুল্ল আর ধূপকানি ভরা বুক নিয়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল হেমা। আর তখনই তার হাতে পেপারটা দিল মেহের। হেমা ভাবল তাকে বুঝি লাভ লেটার দিয়েছে, হয়তোবা অফিসে বসে বসে টাইপ করেছে সারা বিকেল, তারপর আসার সময় বাইরে থেকে প্রিন্ট করে নিয়ে এসেছে। হেমা ওর হাত থেকে সিলের মতো ছিনিয়ে নিল পেপারটা এবং দৌড়ে গিয়ে ওপাশের ছোট্ট ঘরটার ভিতর ঢুকে খাটের উপর শুয়ে যেই না পেপারটা চোখের সামনে মেলে ধরল, তখনই দেখল এটা কোনো লাভ লেটার নয়, ডিভোর্স পেপার। তখনই ওর ভেতরটা কেঁপে উঠল, চোখের পাতা দুটো আপনা আপনি ভিজে চুপসে গেল। মেহের তাকে ডিভোর্স দিয়ে দিতে চায়, তবে তাও এমন একটা দিনে যেই দিনটিতে নাকি তারা যুগলবন্দি হয়েছিল। হেমার হাতে ধরা ডিভোর্স পেপারখানি জলে ভিজে চুপসে গেছে। সে বালিশের ভিতর মুখ গুজে কাঁদছে, খুব খুব করে কাঁদছে। কান্না শুনে মেহের ওর কাছে এসে দাঁড়ালো, তারপর বলল, তোমায় আমি ডিভোর্স দিতে চাই না হেমা, সত্যিই চাই না। হেমা কথাটা শুনে তড়াক করে বিছানা থেকে উঠল, তারপর মেহেরকে জড়িয়ে ধরে বলল, আমার সাথে এমন করে মজা করলে কেন তবে? জানো না আমি একটা ভীতু মেয়ে? দেখো আমি ভয়ে মরে যাচ্ছিলাম। মেহের, এই মেহের, আমি তোমাকে ভালোবাসি, প্রচণ্ড রকম ভালোবাসি। তোমায় ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না জানো। মেহের ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি, জানি বলেই তোমায় ডিভোর্স দিতে চাই না আমি। কিন্তু কিন্তু কি মেহের, বলো কি? মেহের বলল, তোমার তো কোনো বেবি হবে না। কত ডাক্তার দেখালাম, সবার এক কথাই, তুমি কোনোদিন মা হতে পারবে না। কিন্তু আমার বেবি চাই। আমাকে আরেকটি বিয়ের অনুমতি তুমি দাও। যদি অনুমতি না দাও, তবে আমি অসহায় হয়ে তোমায় ডিভোর্স দিতে বাধ্য হব হেমা। হেমা চমকালো এবং সঙ্গে সঙ্গে ছেড়ে দিল ওকে। তারপর বিছানায় এসে ঝট করে বসে পড়ল। না, ওর তো কোনো দোষ নেই। একটা মানুষ সন্তানের শখ করতেই পারে, মানুষ বিয়ে করে পরিবারের বৃদ্ধির জন্য। আর ধর্মেও তো এমন নিষেধ নাই যে একটা বিয়ের পর আর কোনো বিয়ে করা যাবে না, কারণ থাকলে অবশ্যই করা যাবে। কিন্তু হেমা কেন জানি এটা মানতে পারছে না। কিভাবে মানবে সে এটা? মেহের যদি আরেকটা বিয়ে করে, তবে যে মেহেরকে সে অর্ধেক করে পাবে। হয়তোবা কোনো এক রাতে তার খুব ইচ্ছে করছে মেহেরকে জড়িয়ে ধরে রাখতে, ওর চুলে বিলি কেটে দিতে। কিন্তু দেখা গেল সে রাতে মেহের তার দ্বিতীয় স্ত্রীর সাথে, অথবা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে চলে গেল। তখন সে কিভাবে এটা সহ্য করবে? দিনে দিনে সে মেহেরের কাছে জ্বর বস্তুর মতো হয়ে যাবে। মেহেরের দ্বিতীয় স্ত্রী সন্তান দিবে, এতে তার কদর বাড়বে, ভালোবাসা বাড়বে, আর সে হয়ে যাবে মেহেরের দু চোখের বালি। এরপর আর ভাবতে পারে না হেমা। সেই ছোট্টবেলা থেকেই একটা কষ্ট নিয়ে সে বড় হয়েছে। কালো মেয়ে, গায়ের রং অতটা উজ্জ্বল নয় বলে
কত বিয়ে ভেঙে গেছে তার। বাবা মা ক্লান্ত হয়ে গিয়েছিল একেবারে। ভেবেছিল মেয়েকে বুঝি আর ভালো ঘরে বিয়েই দেওয়া হলো না। কিন্তু হঠাৎ যেন ভাগ্যের চাকা ঘুরে গেল। উচ্চবিত্ত পরিবারের মেহেরের মা রং বিচার করেননি, তিনি গুণ বিচার করে বউ ঘরে আনলেন। এতে অবশ্য মেহের শুরুর দিকে তার সাথে খুব একটা ভালো আচরণ করেনি। হেমার স্পষ্ট মনে আছে, বিয়ের প্রথম রাতেই মেহের তাকে বলেছিল, আমার মারে কি তোমরা জাদু করছিলা? শুনেছি তোমার এক মামা জাদুকর, কবিরাজি করে, মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়। হেমা জানে তার এক মামা কবিরাজ, কিন্তু এমন কিছু তিনি করেন না। আর তার বিয়ের ক্ষেত্রে তা তো প্রশ্নই আসে না। সেই কথার কোনো উত্তর দেয়নি। উত্তর না পেয়ে মেহের হেসেছিল। হেসে বলেছিল, আহ কপাল, আহ, সারা জীবন মানুষের খোঁটা শুনতে হবে। বলবে অমুকের বউটা পাতিলের নিচের কালি। কথাগুলো শুনে হেমা কাঁদতে শুরু করেছিল হাউমাউ করে। কিন্তু ওর প্রতি একটুও মায়া দেখায়নি মেহের। বরং সেই কনকনে শীতের রাতে তাকে বলেছিল, যাও নিচে গিয়ে শুয়ে পড়ো, আমি আবার এ খাট ছাড়া ঘুমোতে পারি না। আর তোমার সাথে এক খাটে থাকার আমার কোনো প্রশ্নই আসে না। তুমি আমার নামমাত্র স্ত্রী, কিন্তু সত্যিকারে তুমি আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখো না। সে রাতে কোনো কিছু বলার ক্ষমতা ছিল না হেমার। তাই সে চুপচাপ একটা কাঁথা বিছিয়ে ফ্লোরে শুয়ে পড়েছিল। রাতে শীতে কন কন করে কেঁপেছিল। মশা কামড়ে খেয়েছে তাকে। আর বুকের ভেতরটা কামড়ে কামড়ে খেয়েছিল কষ্ট, দুঃখ আর যন্ত্রণা নামক পোকারা। সারা রাত মিনমিন করে কেঁদেছিল সে। শেষ রাতে কি যে জ্বর এলো গায়ে, এরপরে একেবারে টাইফয়েড। বিয়ের 2-3 মাস মেহের ওর কাছে আসেনি। এক ঘরে থাকলেও কেউ কাউকে ছুঁয়ে দেখেনি। কিন্তু দিন যেতে যেতে মেহেরের কেমন মায়া জমে গেল ওর প্রতি। আস্তে আস্তে ওরা দুজন একজোড়া চড়ুই পাখির মতো হয়ে গেল। ভালোবাসা এসে ঘর বাঁধলো ওদের দুটি মন নিয়ে। মেহের ওর গায়ের রং নিয়ে আর কখনো কথা বলেনি, বরং সব সময় এটা বলতো, তোমার এই রংটাই বেস্ট, সাদা রঙে তোমায় বিশ্রী দেখাতো। হেমা তখন খুশিতে আত্মহারা হয়ে উঠত। কিন্তু ওই এতদিন গণলে হবে পূর্ণ 5 বছর। এই 5 বছর পর ফের বদলে গেল মেহের। হেমা কেঁদে কেঁদে বলল, আর কটা দিন দেখি না মেহের, যদি আমি মা হতে পারি। মেহের তার ছেলে হাসি দিয়ে বলল, হুম, তুমি এটা কখনোই হতে পারবে না। ইন্ডিয়ার সবচেয়ে নামকরা ডাক্তার পরেশ গাঙ্গুলি যেখানে তোমায় বলেছে তুমি কখনো কনসিভ করতে পারবে না, ওখানে আবার এমন কথা বলো কি করে তুমি? তাছাড়া তোমার জন্য তো আর কম পয়সা খরচা করিনি আমি। তোমার পিছনে যত টাকা খরচা করেছি, এই টাকা জমিয়ে রাখলে একটা বাড়ি করা যেত নতুন। হেমা আর কি বলতে পারে তখন। তবুও সে বেহায়ার মতো মেহেরের দুটি পায়ে লুটিয়ে পড়ল। তারপর রোদন করে করে বলল, মেহের, আমার উপর দয়া করো তুমি। তুমি এমন কিছু করো না প্লিজ। আমি সহ্য করতে পারবো না মেহের, মরে যাব আমি। হেমার 2 বাহু ধরে টেনে উপরে তুলল মেহের। তারপর বলল, বোকামি কেন করছো হেমা? সব কিছুতেই যদি আমরা আবেগী হয়ে যাই, তবে দুনিয়া কিভাবে চলবে বলো? তোমার দিকটাই যে শুধু আমি দেখব, তবে আমার দিকটা কে দেখবে শুনি? এই যে অত অত মিল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি, বিজনেস, এসব কে দেখবে বলো? আমার যদি কোনো উত্তরাধিকারী না থাকে, তবে এসবের ভ্যালু কি বলো? সো আর পাগলামি নয়, ডিভোর্স কোনো ভালো বিষয় নয়। তোমাকে আমি ভালোবাসি, এই জন্য ওসব চিন্তা বাদ দিয়েছি। আমি এখন আরেকটা বিয়ে করতে চাই। এর জন্য তুমি নিশ্চিত অনুমতি দিবে? যেহেতু আমি তোমায় স্যাক্রিফাইস করেছি, ডিভোর্সে যাইনি, তবে তোমারও তো উচিত আমার প্রতি স্যাক্রিফাইস করা। স্যাক্রিফাইস করে আমায় আরেকটা বিয়ে করার জন্য অনুমতি দেওয়া। হেমা কি করে অনুমতি দেবে? তার হৃদয় যে ফালি ফালি হয়ে যাচ্ছে। সে বেহায়ার মতো আবার বলল, ঢুকরে কেঁদে কেঁদে, মেহের, তুমি বিয়ে করো না প্লিজ। আমরা একটা দত্তক ছেলে আনবো বরং, দেশে তো অনেক পাওয়া যায় এমন। মেহের এবার রেগেই গেল। রেগে গিয়ে সে বলল, ভেবেছিলাম তোমার সাথে ভালো আচরণ করব, সারা জীবন আমার বউ করেই রাখবো, কিন্তু এখন দেখছি তুমি এটা চাচ্ছ না।
যেহেতু চাচ্ছ না, তবে আর আমার কি করার থাকে বলো। এবার তবে সহজটাই হোক। ওই যে খাটের উপর পেপার তো আছেই, সিগনেচার করে দিও। আর অফিসিয়ালি ব্যাপারগুলো আমি মেনটেন করব। কাজে অফিস যেতে হলে তোমায় নিয়ে যাব একদিন। মেহের সেই সকাল 9টায় অফিসে চলে গেছে। অন্যদিন ঘরে নাস্তা করে মেহের। এক গ্লাস দুধ, একটা কলা, ডিম আর নুডলস খায়। কখনো পরোটা আর ডিম ভাজা খায়। সকালে তার খাবার সব সময় হালকা। হাতে সময় থাকলে 1 কাপ কফিও খায়। আর যাওয়ার সময় সাথে করে টিফিন ক্যারিয়ারে করে দুপুরে খাবার নিয়ে যায়। হেমা ওকে একদম বাইরের খাবার খেতে দেয় না, বলে বাইরের খাবারে ভেজাল, অসুখ করবে। মেহেরও এর ব্যতিক্রম করে না, বাইরের খাবার সে খায় না। আর হেমার হাতের খাবার খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়েছে যে অন্য কারো রান্না তার মুখে আর রুচেই না। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আজ সকালে মেহের নাস্তা করেনি। হেমা নাস্তা করার জন্য ডাকলে বলে দিল, ভালো লাগছে না, খিদে নেই আমার, খাবো না। হেমা তবুও ওর কাছে 1 গ্লাস দুধ আর একটা কলা নিয়ে এলো। মেয়ের তখন খাটের উপর বসে দেওয়ালে হেলান দিয়ে ফেসবুক স্ক্রলিং করছিল। তখন হেমা এসে বলল, অন্তত দুধ কলাটা তো খেয়ে যাও। মেহের বলল, এক কথা কতবার বলবো, রাগ পাচ্ছে কিন্তু আমার, আমাকে ডিস্টার্ব করো না তো। যাওয়ার সময় হেমা টিফিন ক্যারিয়ারটা এনে ওর হাতে দিতে চাইলে মেহের বলল, আজ বাইরে খাবো বন্ধুদের সাথে, রাতেও আমার জন্য ওয়েট করবে না, সম্ভবত আমার ফিরতে দেরি হবে। আর তুমি মানসিকভাবে প্রিপেয়ার থাকো, ডিভোর্সের দিন কিন্তু ঘনিয়ে আসছে। কথাগুলো বলে টায়ের নোবটা ঘুরিয়ে ঠিক করে চলে গেল মেহের। হেমা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর চলে যাওয়ার পথের দিকে। ততক্ষণে মেহের গাড়িতে চড়ে বসে গেট পেরিয়ে বাইরে চলে গেছে। তবুও সে তাকিয়ে আছে। তার দুগাল ভেসে যাচ্ছে গরম জলে, আর বুকের ভেতরটা চিনচিনে একটা ব্যথায় কাবু করে নিচ্ছে। হেমা আয়নার সামনে গিয়ে তাকালো এবং নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। সে কি দেখতে আসলেই কুৎসিত? মোটেও না। হেমা খুব ভালো করে নিজেকে দেখল। তার নিজেকেই নিজের মনে হচ্ছে সে দেখতে যথেষ্ট সুন্দর। মানুষ তার চাপা গায়ের রংটা নিয়ে কথা বলে, অথচ তার কাছে মনে হচ্ছে এই চাপা রং ছাড়া তাকে মোটেও মানাতো না। কিন্তু মানুষ চামড়া সাদা রংটাকেই পছন্দ করে। এই সাদা রং নিয়ে মানুষের কত গর্ব, কত বড়াই। কত যে শ্যাম বর্ণের মেয়ে আছে যারা সেই জন্মের পর থেকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়ে আসছে। বিয়ে হচ্ছে না, বয়স বাড়ছে, পাড়ার লোকেরা মন্দ কথা রটে দিচ্ছে। এসব নিয়ে মেয়েদের বাবার মার কত যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা। হেমা কেঁদে ফেলে আবার, আর মনে মনে বলে, আহ দুনিয়া, রঙের দুনিয়া। তারপর শাড়িটা সামান্য সরিয়ে নিজের উন্মুক্ত মসৃণ তুলতুলে পেটের দিকে তাকায় হেমা এবং দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে সে তার পেট। তারপর বসে পড়ে মেঝেতে হাঁটু গেড়ে। এই যে পেট তার আছে, এই পেটে একটা সন্তান এলে এমন দোষ কি হয়ে যায়? কি পাপ করেছিল সে? বিয়ের পর প্রতিটি মেয়েই তো মা হতে চায়। মেয়েরা তো মা হবে বলেই ছোটবেলা থেকে মমতাময়ী হয়ে বেড়ে ওঠে, কিন্তু সবাই হতে পারে না কেন? এ কেমন বিচার? হেমার কান্না বাড়ে। বাসার কাজের বুয়া সমীরণ দৌড়ে আসে তার কাছে, এসে বলে, কি হয়েছে গো আম্মা, আপনার কি হয়েছে, কান্দেন কেন? হেমা কান্না থামিয়ে আঁচলে চোখ মুছে নিয়ে ভার গলায় বলে, এমনি, আমার কাঁদতে ভালো লাগছে। এখন তুমি এখান থেকে যাও, বাড়ি চলে যাও, আজ তোমার ছুটি। সমীরণ যেতে চায় না, দাঁড়িয়ে থাকে কাঠ হয়ে। হু হু করে সেও কেমন কেঁদে ওঠে। আঁচলে চোখ মুছে বলে, আম্মা, আপনারে কাঁদতে দেখলে আমার কান্দন পায়। আল্লাহ মাবুদ জানে, আপনারে আমি নিজের মেয়ে জ্ঞান করি। হেমা কথা বলে না, চুপ হয়ে থাকে। সমীরণ নিজেই এবার বলে, আম্মা, তাইলে আমি যাই, আমি থাকলে আপনার কষ্ট আরও বাড়বো, আমি যাই। বলে চোখ মুখ মুছে চলে গেল সমীরণ। সমীরণ চলে গেলে আবার কাঁদতে শুরু করে হেমা। সে তো সমীরণকে কষ্ট দিতে চায়নি, এভাবে কথা বলতে চায়নি, তবুও কেন জানি এমন আচরণ করলো। হয়তোবা মেহেরের উপর প্রকাশ করতে না পারা রাগটা
সমীরনের উপর প্রকাশ করল। মানুষ স্বভাবগতভাবেই এমন, দুর্বলের উপর কর্তৃত্ব করা তাদের স্বভাব। হেমা খুব কষ্টে কান্না থামালো, তারপর বিছানায় উপর হয়ে শুয়ে মোবাইল হাতে নিল। বাবাকে ফোন করল সে। তার বাবার নাম আজমল হোসেন। আজমল হোসেন ফোন রিসিভ করতেই হেমা কান্নায় ভেঙে পড়ল। আজমল হোসেনের বুকটা ধক করে উঠল। তিনি ভয় পাওয়া গলায় বললেন, কি হয়েছে মা? কি হয়েছে তোমার? কাঁদো কেন গো তুমি মা? হেমা বলে, বাবা, তুমি তো জানো আমি কোনোদিন মা হতে পারবো না, কিন্তু মেহেরের সন্তান চাই। সে আরেকটা বিয়ে করতে চায়, এই জন্য আমাকে সম্মতি দিতে হবে। আমি সম্মতি দেইনি বলে সে আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলেছে সে আমায় ডিভোর্স দিতে চায়। যেহেতু আমি ওর দ্বিতীয় বিয়েতে রাজি না, তাই সে আমায় ডিভোর্স দিবে। কাঁদতে কাঁদতে বলল কথাগুলো হেমা। আজমল হোসেন মেয়ের কথাগুলো শুনে ভীষণ কষ্ট পেলেন। তার এই একটি মাত্রই মেয়ে, আর একটি ছেলে ছিল, মিসবা তার নাম। বড় ভালো ছেলে ছিল, বাবাকে ছাড়া কিছুই বুঝতো না একদম। মা মুখে ভাত তুলে না দিলে খেতই না কখনো। বড় হয়েও এই অভ্যাসটা ছিল তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়েছে সে। তারপর স্কলারশিপ নিয়ে ওই যে অস্ট্রেলিয়া গেল, ওখানে গিয়ে নাকি এক ফরেন খ্রিস্টান মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছিল। তারপর বিয়ের সময় নাকি মেজবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। ভালোবাসাকে পেতে নিজের ধর্ম জলাঞ্জলি দিয়েছে। দুজনই এখন ওখানে সেটেল, ভালো চাকরি হয়েছে, ওদের নাকি একটা ছেলেও আছে। কিন্তু আজমল হোসেনের সাথে ছেলের কোনো ধরনের যোগাযোগ নাই। মানুষের মুখে মুখে শুনেছেন তিনি এসব। কিভাবে যেন ছেলেটা বদলে গেল, বাবা মা এবং দেশ মাতৃকাকে এভাবে ভুলে গেল। আজমল হোসেনের এখন এই একটিমাত্র মেয়েকে নিয়েই সব স্বপ্ন। এই মেয়েটি ভালো থাকলেই তার ভালো থাকা। তিনি ধনবান মানুষ নন, বয়স থাকতে প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এখনও অবসরে আছেন। শরীরও দুর্বল হয়েছে। পেনশনের টাকায় বাড়িতে একটা ঘর করেছেন, একটা লাইব্রেরি দিয়েছেন ঘরের বারান্দায়। এর বেশি কিছু করতে পারেননি। এখন নিজের চলতেই কষ্ট হয়। তিনি যে ইচ্ছে করলেই হেমাকে সাহস করে তার বাড়িতে নিয়ে আসবেন, তা তিনি পারবেন না। তিনি এখন দুর্বল, বয়সের বারে নুয়ে গেছে। কখন মারা যাবেন তা নিজেও জানেন না। তবে এটা জানেন যে মৃত্যু তার খুব কাছাকাছি আছে। হঠাৎ তিনি এই ধরাধাম ত্যাগ করবেন। তাছাড়া তার স্ত্রীও অসুস্থ, সারা বছর এটা ওটা লেগেই থাকে। আজমল হোসেন মেয়েকে কি বলবেন বুঝতে পারছেন না কিছুই। তার ভীষণ কান্না পাচ্ছে। তবুও তিনি কান্না থামিয়ে বললেন, মা, আমি মেহের বাবার সাথে দেখা করব। একদিন তোমাদের বাসায় আসবো আমি। হেমা তার চোখ মুছে নাকের সর্দিটা পরিষ্কার করে নিয়ে বলল, বাবা, একদিন না, তুমি কালই আসো। আমার মনে হয় মেহের তোমার অনুরোধটা শুনবে। আজমল হোসেন নিজের চোখ মুছলেন। কথা বলতে বলতে কখন যে তার চোখ ভিজে উঠেছে তিনি টেরও পাননি। কিন্তু এই মুহূর্তে গাল বেয়ে টপ করে এক ফোঁটা জল কাঁধের উপর গড়িয়ে পড়ায় তিনি বুঝতে পারলেন তার চোখে জল এসেছে। তিনি মনের অজান্তেই কাঁদছেন। চোখ মুছে নিয়ে এবার তিনি বললেন, মা, আমি কালই আসবো ইনশাল্লাহ। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো কেমন? টেনশন করো না, কপালে যা আছে তা হবেই। ভাগ্যের লিখুনি ইচ্ছে করলেও কেউ ফেরাতে পারবে না। তোমার কপালে যদি সুখ থাকে তবে তা কেউ কেড়ে নিতে পারবে না, আর তোমার কপালে দুঃখ লেখা থাকলেও কেউ তা দূর করতে পারবে না। অফিসে বসে একটা লিস্ট দেখছে মেহের। সেই লিস্টের নাম দেখে ফাইল বের করে সার্টিফিকেট এবং বিভিন্ন দরকারি পেপারস দেখছে। তার নতুন গড়ে তোলা মেহের গ্রুপের আরেকটি শাখার জন্য দুইজন রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হবে, একজন ছেলে এবং একজন মেয়ে, যারা ফরেন বায়ারদের কাছে তাদের পণ্য রিপ্রেজেন্ট করবে। এই পদে স্যালারি অনেক, তবে সিলেক্ট হতে হলে তাকে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে, স্মার্ট এবং সুন্দর হতে হবে, যেন এক পলক দেখলেই মোহগ্রস্ত হয়ে তাকিয়ে থাকে বায়ারেরা, এবং তাদের গলার কণ্ঠ হবে মিষ্টি মিহি, যেন বায়ারেরা তাদের সাথে কথা বললেই একেবারে গলে যায়। অবশ্য এতে অনেক ফাইল জমা হয়েছে,
যারা রিটেনে অ্যালাউ হয়েছে তাদের সংখ্যা 15 জন থেকে বাছাই করে নেওয়া হবে মাত্র 2 জন। বিষয়টা খুবই কঠিন। মেহের ফাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা ফাইলের উপর পাসপোর্ট সাইজের দেওয়া ছবিটা দেখে চমকে উঠল সে। কি সুন্দর চেহারা, কি মিষ্টি হাসি। এই মেয়েটির নাম কি? মেহের ফাইল খুলে নাম দেখল সাজবাতি। রাত 12টায় ফিরেছে মেহের। হেমা অপেক্ষা করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। সকাল থেকে তার কোনো রকম খাওয়া দাওয়া নাই। ভেবেছিল রাতে মেহের ফিরলে দুজন মিলে একসাথে খাবে। কিন্তু কি অদ্ভুত বিষয়, মেয়ের ফিরে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সঙ্গে সঙ্গে ঘুমোতে চলে গেল অন্য একটি ঘরে। হেমা জিজ্ঞেস করলো, খাবে না? মেহের বলল, না। কেন খাবে না? কেন? বাইরে খেয়ে এসেছি। হেমার ঠোঁট তীর তীর করে কাঁপছে। তার মেহের রাত দিন পরিবর্তন হয়ে গেছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে, কেমন কান্না পাচ্ছে তার। মেহের যখন ও ঘরের দিকে চলে যাচ্ছে তখন হেমা বলল, ও ঘরে যাচ্ছ কেন? মেহের সোজা সাপটা উত্তর দিল, বলল, ঘুমাতে। এই ঘরে কি হয়েছে? এখানে কি সমস্যা? দুদিন পর যার সাথে কোনো সম্পর্ক থাকবে না তার কাছাকাছি থেকে এখন মায়া বাড়ানোর কি প্রয়োজন? এর চেয়ে দূরে থাকার ট্রাই করাই ভালো, বলে চলে গেল মেহের। হেমা ঠায় দাঁড়িয়ে থেকে আসলে মুখ চেপে কাঁদতে শুরু করলো। পরদিন সকালবেলা হেমা ওর কাছে গেল, গিয়ে বলল, আজ বাবা আসবেন, তুমি একটু লেট করে অফিসে যেও। মেহের শক্ত মুখে বলল, ইনি কেন আসবেন হঠাৎ? তাছাড়া এলেই বা আমার সাথে কি? হেমা বলল, তোমার সাথে কথা বলতে চান। মেহের বলল, অফিসে পাঠিয়ে দিও, আমি লেট করতে পারবো না। অফিসে আজ আমার অনেক কাজ পড়ে আছে। এরপর নাস্তা করার আগে সমীরনকে ডাকলো মেহের। ডেকে বলল, এখন থেকে তুমি আমায় নাস্তা দিবে। দুপুরে আমি বাইরে খাবো, রাতেও বাইরে খেয়ে ফিরবো। তুমি শুধু সকালের নাস্তা দিবে, রোজ দিবে। অন্য কেউ দিলে কিন্তু ছুঁড়ে মারবো তার নাকে মুখে, মনে থাকে যেন। আর সকালে আমি কি কি খাই জানোই তো তুমি। সমীরন বলল, বৌমনি যদি কিছু বলে? মেহের বলল, বিরক্ত করো না তো বুয়া, সে আর তোমার বৌমনি না, এখন যাও এখান থেকে। সমীরনের অত কথা বলার সাহস নাই এখানে। সেই বাড়ির কাজের লোক। কাজের লোক কি আর কোনো প্রশ্ন করতে পারে তার মনিবকে? তাই সে চুপচাপ ও ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে দেখে দরজার একপাশে দাঁড়িয়ে আছে হেমা। সব শুনেছে এখানে দাঁড়িয়ে থেকে সে। এখন কাঁদছে। সমীরন কিছু বলতে যাবে তাকে, তার আগেই তাকে থামিয়ে দিল হেমা। বলল, যাও, এখান থেকে যাও, আমার সাথে কোনো কথা বলবে না। আমি এ বাড়ির কেউ না, কেউ না। দুপুর 12টায় আজমল হোসেন এসেছেন মেয়ের বাড়িতে। হেমা বাবাকে দেখেই কান্নায় ভেঙে পড়েছে। বাবাকে জড়িয়ে ধরে সে গলা ছেড়ে কাঁদছে। আজমল হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেঁদো না মা, কেঁদো না। ভাগ্যে যা আছে তাই হবে। আমরা মানুষ, আমাদের ভাগ্যের উপর কোনো হাত নাই। আমি মেহেরের সাথে কথা বলবো। যদি আমার কথা সে শুনে তবে তো আলহামদুলিল্লাহ, যদি না শুনে তবে তোমাকে শক্ত হতে হবে মা। মেহেরেরও কিন্তু সন্তানের পিতা হবার অধিকার আছে। তার দ্বিতীয় বিয়েতে আমরা বাধা দিতে পারি না, তাকে আমরা বোঝাতে পারি। এ দেশে অনেক পুরুষ আছে, অনেক মহিলাও আছে যারা কিনা তাদের সন্তান হবে না জেনেও দ্বিতীয় বিয়ে করছে না, একসাথে থাকছে। সবাই তো আর একরকম না মা। যদি মেহের বিয়ে করতেই চায় তবে করুক, তুমি শক্ত থাকো। আমি তোমার বাবা, আমি তোমাকে চিনি, আমার দোয়া আছে তোমার উপর। তুমি জয়ী হবে মা। মেহেরের ভালোবাসা একদিন তুমি পাবে, ইনশাল্লাহ পাবে। আজমল হোসেন মেয়েকে কথাগুলো ঠিকই মুখের উপর বলে ফেললেন, কিন্তু ভিতরটা তার ফেটে যাচ্ছে। হাহাকার এসে জায়গা করে নিয়েছে বুকে, চোখ দুটো জ্বালা করছে। সম্ভবত তার কান্না আসছে। হেমা কান্না থামিয়ে বলল, বাবা তুমি বাড়ি ফিরে যাও, ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই। হেমা হয়তোবা রাগ দেখাচ্ছে তার বাবার প্রতি, ভাবছে বাবা পুরুষদের মতো করে কথা বলছে, পক্ষ নিচ্ছে মেহেরের। কিন্তু সত্যি বলতে আজমল হোসেন নিয়তির কাছে বড় অসহায়। অসহায় আজব দুনিয়ার কাছেও। কদিন বা বাঁচবেন তিনি আর? স্ত্রীও আজ মরে কাল মরে অবস্থা। ছেলেটাও আর তার বলে নাই। মেয়েকে যদি তিনি সাহস করে বাড়ি নিয়ে যান তবে তো মেয়ে বিপদে পড়বে দুদিন পর। তিনি মরে গেলে তার আশ্রয়দাতা কে হবে? কে ছায়া দিয়ে আগলে রাখবে তাকে?
এই জন্যই তিনি চাচ্ছেন না হেমার ডিভোর্স হোক। তিনি চাচ্ছেন হেমা এখানে থাকুক। এখানে থাকলে বাইরের বিপদ থেকে তো অন্তত সে মুক্তি পাবে। আজমল হোসেন মেয়েকে বুঝ দিতে চাইলেন, বললেন, মা গো, পাগলামি করো না, তুমি একদিন সুখী হবে গো মা। হেমা রাগী গলায় বলল, জি বাবা, আমি সুখী হব। জাহান্নামের আগুনে পুড়েও মানুষ যেমন সুখে থাকে তেমন সুখে থাকবো আমি। কথাগুলো বলে সে ঘরের ভিতর থেকে গেল এবং দরজা বন্ধ করে ভিতর থেকে বলল, বাবা তুমি চলে যাও, এখানে আর কখনো এসো না। এখন থেকে সব সময় মনে করবে তোমার মেয়ে মৃত। তোমার তো ছেলেও নাই, এবার মেয়েকেও হারালে। তুমি আট করে বাবা হয়ে গেলে, নিঃসন্তান বাবা হয়ে গেলে। কথাগুলো কাঁদতে কাঁদতে বলল হেমা। আজমল হোসেন নিজের চোখের জল মুছলেন পাঞ্জাবির হাতা দিয়ে। তারপর দরজার সামনে দাঁড়িয়ে কাতর গলায় বললেন, মা গো, তোমার বাবা নিরুপায় মা। তুমি এটা এখন বুঝবে না কেন আমি তোমায় এখানে রেখে যাচ্ছি, কিন্তু সময় হলে ঠিকই বুঝবে। তখন বলবে বাবাই ঠিক ছিল। বাবারা কোনোদিন ভুল করে না, সন্তানের অমঙ্গল চায় না। তুমিও এটা মনে রেখো মা। আজমল হোসেন মেয়ের বাড়ি থেকে সরাসরি চলে গেলেন মেহেরের অফিসে। ওখানে গিয়ে প্রায় 2 ঘন্টা বসে রইলেন বাইরে। মেহের আজ খুব ব্যস্ত, ইন্টারভিউ নিচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে রিটেনে উত্তীর্ণদের। 2 ঘন্টা পর এসে দপ্তরি বলল, এখন দেখা করতে পারেন স্যার। 15 মিনিট ব্রেক দিয়েছেন আপনার সাথে কথা বলবেন বলে। আজমল হোসেন অফিসে ঢুকতেই মেহের বলল, বসুন। আজমল হোসেন বসতে বসতে বললেন, কেমন আছো বাবা? মেহের বলল, ভালো আছি, কিন্তু আপনি হঠাৎ অফিসে, কোনো সমস্যা হয়নি তো না? আজমল হোসেন বললেন, বাবা, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। মেহের বলল, 10 মিনিট সময় আছে, দ্রুত বলুন। আচ্ছা, আপনি চা খাবেন? আজমল হোসেন হেসে বললেন, না বাবা, আমার ডায়াবেটিসের সমস্যা, চা খাই না। মেহের বলল, আচ্ছা, তবে বলুন শুনি কি বলতে চান। আজমল হোসেন বললেন, বাবা, আমার মেয়েটা তোমায় খুব ভালোবাসে। তোমার জন্য সে তার জীবন কোরবান করে দিতে পারে। বাবা, তুমি যে ডিসিশন নিছো এটা আরেকবার ভেবে দেখো। মেয়েটা নয়তো খুব কষ্ট পাবে। মেয়ের খানিক সময় চুপ করে রইল, তারপর বলল, আপনি তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, এবার আপনি বলুন, আমি কেন শুধু শুধু সারা জীবন নিঃসন্তান থাকব? কেন আট করে থাকবো বলুন? মানুষ আমায় নিয়ে নানান কথা বলে, পৌরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে। আমি নিজ কানে শুনেছি আমার ফ্যাক্টরির সাধারণ লাইনম্যানের মুখেও এমন কথা। এইগুলো কেন আমি সহ্য করব? হ্যাঁ, আপনি বৃদ্ধ এবং সম্মানিত মানুষ এসেছেন আমার কাছে, আপনাকে আমি সম্মান করি। আমি চাই আপনি আপনার মেয়েকে বোঝাবেন সে আমার দ্বিতীয় বিয়ে মেনে নিক। আমি আপনাকে কথা দিচ্ছি হেমার জায়গাটা আর কেউ দখল করতে পারবে না, এতে আপনি নিশ্চিত থাকুন। আজমল হোসেন আর কি বলতে পারেন এখানে। তিনি বললেন, তোমার যা ইচ্ছা বাবা, কিন্তু আমার মেয়েটা বড় দুঃখী, সারা জীবন কষ্ট পেয়ে বড় হয়েছে। তুমি তাকে আঘাত দিও না বাবা, ও তো ফুলের মতো পবিত্র একটা মেয়ে, তাকে তুমি কষ্ট দিও না। বলে চলে গেলেন আজমল হোসেন। কিন্তু আজমল হোসেনের এমন নাক কান্নায় তো আর মেহেরের মন গলবে না, তার গা জ্বলছে। এই আজ সকালবেলাই তার অফিসের লাইনম্যান সিরাজউদ্দিন খবির খাকে বলছে, খবির ভাই, আমার স্যার উপরে দিয়েই খালি সারের লাহান, কিন্তু ভিতরে তার কিছুই নাই, সে আসলে একটা বলদ। খবির খা অট্ট হাসিতে মেতে উঠেছিল কথাটি শুনে। তারপর বলেছিল, ম্যাডাম তো একদিন আসছিল, দেখা তো ভালোই মনে হয়েছে, মা হওয়ার যোগ্য মেয়ে, 5 বছর হয়েছে বিয়ার, তবুও কাম ঘটাইতে পারল না স্যারে। আর কোনোদিন মনে লয় না যে পারবো। সিরাজউদ্দিন বলল, আমরাই ভালা, সার গরুল্লাহান শরীর নাই, আমরাই ঠিক আছি, তবে বছর বছর বাচ্চা পয়দা করণ মিস নাই আমাদের। এইগুলোরে কয় পুরুষ মানুষ। পুরুষ মানুষ খালি নামে পুরুষ হইলে হইব না, কামেও হওয়ান লাগবো, কি কন খবির ভাই? খবির খা এরপর কি বলেছিল তার শোনার ধৈর্য ছিল না মেহেরের। সে ওদের কথোপকথন শুনেছিল অফিসে যাওয়ার পথে। যখন বুঝতে পারলো তাকে নিয়ে কথা হচ্ছে, তাই আড়ালে থেকে সব শুনল। তারপর আর সহ্য করতে না পেরে অন্য একটি পথ দিয়ে সে অফিসে কক্ষে চলে গেল। এখান দিয়ে গেল না, তাদের সামনে পড়তে ওর লজ্জা করছিল বরং। তবে পরবর্তীতে এদের কিছু বলতেও পারেনি মেহের। তার মনে হয়েছে ওরা ভুল কিছু বলেনি,
ঠিকই বলেছে। এরপরই সে একেবারে পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় বিয়েটা সে করবেই এবং সন্তানের পিতা হয়ে সে দেখিয়ে দেবে সেও একজন পুরুষ, নামে পুরুষ না কাজে পুরুষ। কিন্তু সমস্যা হলো ওই মেয়েটি এখনও ইন্টারভিউ দিতে আসছে না। 15 জনের মধ্যে 14 জন এসেছে। এদের থেকে একজন পুরুষ সে বেছে নিয়েছে, আর 13 জন ক্যান্সেল। এই 13 জনের ভিতর মেয়ে ছিল 5 জন, ওরাও ক্যান্সেল। বাকি একটি আসন খালি আছে, আর ক্যান্ডিডেট আছে একজনই, সেই একজন সাজবাতি। সাজবাতির জন্যই মেহের আর কাউকে আসনটি দেয়নি। সে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে এই আসনটা সে সাজবাতিকে দিবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই সাজবাতি আজ ইন্টারভিউ দিতে আসছেই না। মেহেরের দুশ্চিন্তা হচ্ছে খুব। তার কেবল মনে হচ্ছে এই মেয়েটি কি তবে আজ আসবেই না ইন্টারভিউ দিতে। অদ্ভুত বিষয় হলো সাজবাতি ইন্টারভিউ দিতে ঠিকই এলো, যদিও মেহের আশা ছেড়ে দিয়েছিল এবং মুড অফ করে সিগারেট ধরিয়েছিল। তখনই তার সেক্রেটারি আবুল হিসাম এসে জানালো, স্যার, সাজবাতি এসেছেন। শুনে চমকে গিয়েছিল মেহের। তারপর দ্রুত সিগারেট নিভিয়ে এস্টের ভিতর রেখে দিয়ে বলল, তাকে আসতে বলো। সাজবাতি সালাম দিয়ে রুমে ঢুকলো। মেহের ওর মুখের দিকে তাকালো, যেন এই বদ্ধ ঘরে আকাশের উতাল পাতাল জ্যোৎস্না ঢালা ছাদ এসে নেমেছে এবং মেয়েটি যথেষ্ট পরিমাণ স্মার্ট। সে বসতে বলল। সাজবাতি বসলো এবং বলল, স্যার, আমি খুব সরি, দেরি করে ফেলেছি। মেহের মৃদু হাসলো, হেসে বলল, ইটস ওকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন স্যার? ভালো আছি, যদিও অনেক লেট করে ফেললেন। স্যার, এক্সট্রিমলি সরি। ইটস ওকে। তারপর সহজ কিছু কোয়েশ্চেন করে নিল মেহের। ইংরেজি উচ্চারণটা দেখলো। IELTS ভালো মার্কস আছে। মেহের বলল, কংগ্রেচুলেশন। আপনি আগামীকাল থেকে অফিসে আসুন, জয়েন করুন। মেয়েটি চমকে উঠল, তার চাকরিটা হয়ে গেছে। সে বলল, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সেদিন বড় আনন্দ নিয়ে বাসায় ফিরল মেহের। তার মন ফুরফুরে। সে হঠাৎ হেমার সাথে ভালো আচরণ করতে শুরু করলো। বলল, হেমা, কি রাঁধলে তুমি আজ? হেমা যেন আনন্দে আত্মহারা হয়ে উঠল, যেন ওর একটি ডাকের তেষ্টায় মরে যাচ্ছিল সে। হেমা সঙ্গে সঙ্গে বলল, তোমার ফেভারিট খাবার, খাসির মাথা দিয়ে মুগ ডাল। মেহের অবাক হলো, বলল, খাসির মাথা কে এনে দিল? হেমা বলল, বুয়াকে দিয়ে কিনে এনেছি বিকেলে। মেহের খুশি হলো। সে বলল, খুব ভালো করেছো, থ্যাংক ইউ হেমা। হেমা কেঁদে ফেলল, তবে এক কান্নার কোনো শব্দ নেই। সে নীরবে দু চোখের জল আঁচলে মুছে ভাত বাড়ল মেহেরের জন্য। তারপর বড় বাটিতে করে ডাল আর খাসির মাথা নিয়ে এলো মেহেরের জন্য। মেহের বলল, তুমিও বসো, দুজন একসাথে খাবো। হেমা বলল, না, আজ আমি তোমাকে খাইয়ে দেব। মেহের বলল, দাও তবে দেখি, কতদিন তুমি খাইয়ে দাও না, উপভোগ করবো এটা আমি। হেমা সত্যি সত্যি ওর হাতে তুলে মেহেরকে খাইয়ে দিচ্ছে। মেহেরও ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে। ওকে খাওয়াতে গিয়ে কতবার যে হেমার চোখ দুটি জলে ভিজলো। সে রাতে হেমার কাছাকাছি এলো মেহের, অনেক অনেক দিন পর। তারপর মাঝরাত অবধি তারা একে অপরের গলা জড়িয়ে ধরে শুয়ে রইল। মেহের ওকে আদর করলো। গুনলে হাজার ছাড়াবে ঠিক অতগুলোই জাদুমাখা নামে ডাকলো হেমাকে মেহের। হেমা যেন তখন স্বর্গে। আহা সুখ! এমন একটু দিনের জন্য সে কোরবান হতে পারে, কিন্তু সুখটা এক রাতও স্থায়ী হলো না। ক্লান্ত মেহের তখনও ওর গলা জড়িয়ে ধরে আছে, আর হেমা মেহেরের কালো চুলের জমিনে হাত বুলিয়ে দিচ্ছে। মেহের তখন বলল, হেমা, তুমি বিশ্বাস করো আমি যে তোমাকে ভালোবাসি। হেমা যেন কেঁদে ফেলবে এবার। সে ভেজা ভেজা গলায় বলল, জানি, আমি জানি মেহের। মেহের এবার বলল, তুমি বাসো আমায় হেমা? হেমা বলল, খুব বাসি, এই এক পৃথিবীর চেয়েও অনেক বেশি বাসি। এবার মেহের অন্য 10টা পুরুষের মতোই চিরাচরিত একটা কথা বলল। সে বলল, তুমি যদি আমায় সত্যিকার ভালোবাসো তবে আমার দ্বিতীয় বিয়েটা মেনে নাও প্লিজ। কেন অবুঝের মতো আচরণ করো তুমি বলো? আমাদের তো একটা বেবির প্রয়োজন। আমরা তো চাই একটা বেবি আমাদের দুজনকে বাবা মা ডাকুক। কি চাই না হেমা? হেমা কথা বলতে পারে না, মুখ বুজে আসে ওর। মেহের ওকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে। তারপর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, হেমা, রাজি হয়ে যাও লক্ষ্মীটি। তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, তোমার প্রতি আমার ভালোবাসা অন্য কেউ নষ্ট করে দিতে পারবে না। কথা দিলাম, ওয়াদা করলাম আমি। হেমা জবাব দেয় না। ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ও পাশে ফিরে বালিশে মুখ চেপে কাঁদে।
পরদিন সকালবেলা যথারীতি সে মেহেরকে নাস্তা দেয় এবং ওর পাশে বসে বলে, মেহের, আমি রাজি, তুমি বিয়ে করো। কথাটা বলতে গিয়ে তার বুকটা ছিঁড়ে যায় পৃথক হওয়া নদীর মতো। কি যে কষ্ট লাগে তখন তার, তবুও ঠোঁটে হাসি ধরে রাখে সে এবং জিজ্ঞেস করে, মেয়ে দেখেছো নাকি? মেয়ের সাজবাতির বিষয়টি এড়িয়ে যায় এবং বলে, কিভাবে দেখব, কেবলই তো এগ্রি করলে তুমি। হেমা বলল, আজ থেকে দেখতে শুরু করো, এবার নিজে দেখে পছন্দ করো। মেহের হাসলো, হেসে বলল, তোমার পছন্দ হলেই বিয়ে হবে, তুমি পছন্দ করেই বউ আনবে ঘরে। হেমা বলল, আমার তো পছন্দ ভালো না, নিজেই আমি কুৎসিত একটা মেয়ে এবং দুর্ভাগা, আমার পছন্দের মেয়ে আনলে অমঙ্গল হবে খুব। কথাটা বলতে গিয়ে কেঁদে ফেলেছিল হেমা। কি কষ্ট করে যে নিজেকে সংবরণ করলো সে। সংবরণ করে গলা খাকারি দিয়ে স্বাভাবিক হলো। মেহের বলল, নিজেকে ছোট ভাবো কেন তুমি? তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। হেমা ঠোঁটে হাসি ধরে রাখার চেষ্টা করে, যদিও মনে মনে সে বড় দুঃখ করে বলে, আমি যদি সত্যিই সুন্দরী হতাম তবে কি আর তুমি বাসর রাতে আমায় ফ্লোরে শুতে দিয়েছিলে, তাও কনকনে শীতের রাতে। তারপর মেহের অফিসে চলে গেল। হেমা টিফিন ক্যারিয়ার তুলে দিল ওর হাতে। সাজবাতি অফিসে এসেছে। তার সাজ পোশাক ইংরেজ ম্যামদের মতো, গলায় টাই পর্যন্ত বেঁধে এসেছে। এটা তাকে বেশ মানিয়েছে। মনে হচ্ছে এই অফিসটা তার, সে এখানকার সাম্রাজ্যী। উফ, অফিসের প্রতিটা পুরুষ চোখ দিয়ে যেন ওকে চেটে খাচ্ছে, কিন্তু কেউ সাহস করে হাই হ্যালোটাও বলতে পারছে না পর্যন্ত। সেদিনই মেহেরের সেক্রেটারি আবুল হিসামের ডিমোশন হয়ে গেল এক ধাপ নিচে। সে হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট, আর সাজবাতি হয়ে গেল রিপ্রেজেন্টেটিভ থেকে অ্যাসিস্ট্যান্ট। এবং চাকরির প্রথম দিনই এমন প্রমোশনে আনন্দে আত্মহারা হয়ে উঠল মেয়েটি। এবং তার এই আনন্দ আরও এক ধাপ বাড়িয়ে দিতে মেহের তাকে জানালো তার সাথে সে আজ বাইরে কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবে। এই অফার পাওয়ার পর নিজেকে নিয়ে গর্ব হতে লাগলো সাজবাতির। আবুল হিসামের খুব মন খারাপ ছিল, কিন্তু মেহের তাকে ডেকে নিয়ে বলল, আরে মন খারাপ করছো কেন? তুমি ফুর্তি করো, এটাকে ডিমোশন ভেবো না, ভাবো ছুটি। তোমার এখন কাজ টাজ কমে যাবে। তোমার এখন অফিসে এসে শুধু বসে থাকা, এবং আনন্দের বিষয় হলো তোমার ভাবির হাতের রান্না দিয়ে রোজ লাঞ্চ করবে। এমন সৌভাগ্য বলো কজনের আছে? আমার স্ত্রী হাতের রান্না খাবে, এটা ছিল তোমার কাছে স্বপ্নের মতোই, তাই না? কিন্তু এখন রোজ খাবে। এখন বসে বসে আল্লাহর শুকরিয়া আদায় করো এবং এই যে টিফিন ক্যারিয়ার নাও, খেয়ে দে আবার আমার এখানে রেখে যাবে। আবুল হিসাম সত্যি আনন্দিত হলো, তবে তার মনে কৌতূহল জন্মালো এবং সে ভাবল তার স্যারের চরিত্র নষ্ট হয়ে গেছে। সুন্দরী মেয়েটাকে হাতের নাগালে পেয়ে যা তা করবে, তা করুক গিয়ে। সেও যদি সুযোগ পেত কম করতো না। কিন্তু দুর্ভাগ্য এমন যে সে কর্মচারী হবার যোগ্যতা নিয়ে জন্ম নিয়েছে এবং বড় হয়েছে। সুতরাং মালিকের শিকারের প্রতি তাকিয়ে জিভ চেটে লাভ নেই। এর চেয়ে বরং মালিকের স্ত্রী হাতের স্বাদের রান্না খাওয়া ভালো, এতে তার লাঞ্চ খরচটা তো বেঁচে যাবে। ওরা গেছে শহরের 5 তারা একটি হোটেলে। অবশ্য এর আগে বহুবার এইসব হোটেলে যাওয়া আসা আছে সাজবাতির, তবুও সে এমন ভাব করলো যেন এমন হোটেল কখনো চোখেও দেখেনি। সে অবাক হওয়া গলায় বলল, ও মাই গড, জীবনেও ভাবিনি এমন কোথাও এসে কোনোদিন লাঞ্চ করব, তাও আপনার মতো সুনামধন্য একজনের সাথে। স্যার, আপনি আমার সারপ্রাইজ দিলেন, এবং তাই এত বড় যে আমার এখনও মনে হচ্ছে আমি মিডনাইট ড্রিমে আছি, এবং এটা সুখকর।